ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, এটা ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, এটা একটা মাইনর ডিজিজ ছিল অনেক আগে থেকে, তবে লাস্ট 2 সিজন ধরে বিশেষ করে আমন সিজনগুলোতে বেশি আকারে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট। এবার ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এই ডিজিজটা হচ্ছে যে যেহেতু মোস্টলি লিফে এটা টিপিক্যাল সিমটমটা ডেভেলপ করে লিফের মার্জিন অথবা লিফের টিপ হতে ইনিশিয়াল স্পট বা লেশন ডেভেলপ করে, তারপরে ইনিশিয়াল লেশন বা স্পটগুলো আফটার গেটিং দি ফেভারেবল কন্ডিশন উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ, দি ইনিশিয়াল লেশনগুলো আস্তে আস্তে এনলার্জ হয়ে ব্লাইটেড এরিয়া ডেভেলপ করে। এবং ব্লাইটেড এরিয়াগুলো লিফের দুই পাশে যদি খেয়াল করো, লিফের দুই কিনারা অথবা যে কোনো এক কিনারা দিয়ে হচ্ছে এক সাইড দিয়ে বোথ মার্জিন অথবা সিঙ্গেল মার্জিন দিয়ে তোমার হচ্ছে ব্লাইটেড এরিয়াগুলো নিচের দিকে প্রসিড করে। এবং একটা সময় পরে সম্পূর্ণ লিফগুলো, এখানে যে দেখো বাঁ দিকে যে লিফ, সম্পূর্ণ লিফটাই ব্লাইটেড হয়ে যায়। এবং লিফ ব্লাইটেড হলে ক্লোরোফিলের অভাবে তোমার হচ্ছে গ্রেইন ফর্মেশনে প্রভাব ফেলে এবং এভাবেই ইল্ডের উপর প্রভাব ফেলে এই ডিজিজটা। এবং এটা গ্রেইনের মতো ইনফেক্ট করে। এটা একটা সিড বর্ন ব্যাকটেরিয়া এবং মাটিতেও থাকতে পারে যদি ইনফেক্টেড স্টেবলস মাটিতে থেকে থাকে। তাহলে ইনিশিয়ালি ওয়াটার সোকড elongated light green or yellow spot developed at the tip or margin of the infected leaf. With the progress of the disease, the spots increase in size, forming linear straw color stripes. এগুলো স্ট্রাইপস হতে পারে, দাগ, বড় বড় দাগ হতে পারে, অথবা ব্লাইটেড এরিয়া, মোস্টলি ব্লাইটেড এরিয়া। With the progress of the disease, initial spots become increase in size and forming large linear straw color blighted area on one or both margin of the infected leaves. আরেকটা জিনিস দেখো, ইনফেক্টেড লিফের যে মার্জিন দুই পাশ থেকে ব্লাইটেড এরিয়া ডেভেলপ করে, এই ব্লাইটেড এরিয়ার ভিতরের যে মার্জিনগুলো, আবার ভিতরের মার্জিনগুলো একটু ইরেগুলার, ওয়েভি এবং একটু রেইজড, অর্থাৎ ভিতরের মার্জিন ব্লাইটেড এরিয়া স্মুথ হয় না, ভিতর দিকে একটু ঢেউ ঢেউ এরকম মনে হয়, ইরেগুলার একটা শেপ। এর জন্য বলা হচ্ছে ইনার মার্জিন অফ দি লেশন ইজ ওয়েভি, ইরেগুলার এন্ড রেইজড। The stripes make coalesce অথবা the blighted area, the neighboring blighted area or stripes make coalesce to cover the entire leaf in case of severe infection. যখন সিভিয়ার ইনফেকশন হয়, দুই মার্জিনে, বোথ মার্জিনে যে ব্লাইটেড এরিয়া, সেই ব্লাইটেড এরিয়াগুলো তোমার হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারমিং হয় অথবা মিশে যায় অথবা হচ্ছে কোয়ালেজ হয়ে যায় এবং সম্পূর্ণ লিফটাই তোমার হচ্ছে ব্লাইটেড হয়ে যায়। Bacterial drops of bacterial exudates may be observed in the morning on young leaves. কৃষকরা যখন ভোরবেলায় তাদের ফিল্ডটাকে সে পর্যবেক্ষণ করে, যে কোনো কৃষক কিন্তু কি করে, তারা তাদের ফিল্ড, বিশেষ করে ধানের ফিল্ড, তারা একবার ফজরের নামাজের পরে ফিল্ডে যায়, যে অবজার্ভ করে, আবার হচ্ছে মাগরিবের আগে আর একবার অবজার্ভ করে। তারা অনেক সময় কৃষকরা যারা দেখতে পায়, তারা হচ্ছে যে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ইনফেক্টেড ফিল্ডে দেখা যাবে যে অবজার্ভ করে, বা তোমরা যদি দেখলে দেখা যাবে যে ওই যেই ফিল্ডে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট আছে, সেই ফিল্ডের মানে ইনিশিয়ালি অথবা ইয়াং ইনফেক্টেড লেশনের অথবা ব্লাইটেড এরিয়ার তোমার হচ্ছে ওইখানে পাশাপাশি দেখা যাবে ব্যাকটেরিয়াল এক্সিডেন্টস অথবা ব্যাকটেরিয়াল উজ দেখা যাবে। কিন্তু এটা আবার যখন এটা ভোরবেলা দেখা যায়, আর্লি মর্নিং এ দেখা যায়, যখন সানরাইজ হয় বা সূর্য উঠে যায়, টেম্পারেচার বেড়ে গেলে এটা ড্রাই হয়ে যায়। এই জন্য সকালে বা বিকালে এটা দেখা যায় না, এটা আর্লি মর্নিং এ ব্যাকটেরিয়াল ড্রপস দেখা যায় অ্যারাউন্ড দি ইনফেক্টেড লিফ, লেশনের চারপাশে তোমার ব্যাকটেরিয়াল ড্রপস দেখা যায়। তারপরে বলা হয়েছে যে ইনফেক্টেড প্লান্টস প্রডিউস ফিউয়ার অর লাইটার গ্রেইন এন্ড দি গ্রেইন ইজ পোর কোয়ালিটি। ইনফেক্টেড প্লান্টে যদি তোমার হচ্ছে গ্রেইন হয়, সেটা নাম্বার অফ গ্রেইন হচ্ছে কমে যাবে, রিডিউস করবে এবং ফিউয়ার গ্রেইন প্রডিউস করবে, এবং গ্রেইনগুলো লাইটার ইন ওয়েট হবে এবং পোর কোয়ালিটি গ্রেইন ফর্ম করবে ডিউ টু দিস ডিজিজ। Severely infected field look like as it was burned by fire. অর্থাৎ ওই দেখো একটা ছবি আছে, এখানে দেখা যাচ্ছে যে ওইখানে যেহেতু মাথাগুলো ঝলসে যায় এই ডিজিজটা, এবং ডিজিজটা ব্লাইটেড এরিয়া শুরু হয় স্পেশালি মাথা থেকে, মনে হবে যে দূর থেকে রাস্তার পাশ থেকে যদি তাকাও, দেখা যাবে যে ওই অংশগুলো কেউ জানে তোমার আগুন দিয়ে পোড়ায় দিছে। এই জন্য বলা হয় সিভিয়ারলি ইনফেক্টেড ফিল্ড look like it was burned by fire. Interplant wilted, কিসেক সিমটম।
এই ডিজিজটার আবার হচ্ছে সিমটম আছে। সিডলিং সিমটমে সিডলিং গুলো, ইনফেক্টেড সিডলিং গুলো তোমার হচ্ছে উইল্টেড হয়ে যায়, এবং এটাকে একটা বিশেষ নাম করা হয়, বলা হয় ক্রিসেক সিমটম। আমরা অনেক সময় ভাইবাদে জিজ্ঞেস করি ক্রিসেক সিমটম কি। সিমটম হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের যে সিডলিং সিমটম, উইল্টিং সিমটম, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের যে উইল্টিং সিমটম, সেটাকেই সিডলিং অবস্থায় যে উইল্টিং সিমটম সেটাকে বলা হয় ক্রিসেক সিমটম। আমরা অনেক সময় আইডেন্টিফিকেশন আগে দিতাম যে শর্ট কোশ্চেনে ক্রিসেক সিমটম। ক্রিসেক সিমটম ইন্ডিকেট করে যে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের যে সিডলিং এ উইল্টিং হয়, সেটাই হচ্ছে ক্রিসেক সিমটম। Bacterial leaf blight of rice have favorable condition গুলো presence of weeds, presence of rice stubbles and ratons of infected plants. Weeds হচ্ছে যে আমরা এটা সোর্স থেকে alternate source যদি থাকে Gramineaceae ফ্যামিলির যে আরো যে উইড গুলো আছে, যেগুলো তোমার হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের যে প্যাথোজেন Xanthomanas oryzae, Athovariety oryzae কে ওখানে থাকতে পারে। Presence of rice stubbles and ratons of infected plants. কোন একটা ইনফেক্টেড প্লান্টসের যদি ইনফেক্টেড লিফ অথবা ইনফেক্টেড গ্রেইন অথবা ইনফেক্টেড র্যাটন অংশগুলো যদি ফিল্ডে থেকে থাকে এবং ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় যদি ক্লিন কাল্টিভেশন করা না হয়, তাহলে এই ডিজিজটা তোমার স্প্রেড করতে পারে নিউলি ট্রান্সপ্লান্টেড ফিল্ডে। Presence of bacteria in the rice paddy and irrigation canals. ইরিগেশন ক্যানেল, আমরা যে চারপাশে যে ফিল্ডকে আমরা ইরিগেশন দেবো, সেই ইরিগেশন ক্যানেলের যদি পানিটা যদি ইনফেক্টেড হয়ে থাকে, ওখানে যদি আগে থেকে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, বিশেষ করে Xanthomanas oryzae, ওই স্পেসিফিক প্যাথোজেনের ওই স্পেসিফিক কজাল অর্গান এজেন্টটা যদি থেকে থাকে, তাহলে এই ডিজিজটা যদি ওই পানিগুলো যদি ইরিগেশন দেওয়া হয় ফিল্ডে, তাহলে ওইখানে আবার ইনফেকশন হবে। ওয়ার্ম টেম্পারেচার মোস্টলি এই ডিজিজটা তোমার হচ্ছে এই বেশি হয়, তবে তোমার গরম থাকতে পারে, তবে আমনের বেশি হয়, কারণ টেম্পারেচার বেশি থাকে। ওয়ার্ম টেম্পারেচার অ্যাবাউট 39 ডিগ্রি সেলসিয়াস, হাই হিউমিডিটি এন্ড হেভি রেইন, এগুলো হচ্ছে আমনের বৈশিষ্ট্য। এই সময় তোমার ঝড় বৃষ্টি বেশি হয়, টেম্পারেচার বেশি থাকে, হিউমিডিটি বেশি থাকে। প্রেজেন্স অফ ডিপ irrigation water and severe wind increase disease severity. High nitrogen fertilizers and excess silica and magnesium, deficiency of potassium and phosphorus are also the cause for the infection of the to make the plant susceptible to the disease. Handling of seedling and transplanting. Normally আমন সিজন আমরা কি করি, যেহেতু আমন সিজনে আমরা ট্রান্সপ্লান্ট করি, ট্রান্সপ্লান্ট করার সময় সিডলিং যখন আমরা সিড বেড থেকে উঠাই কোনো কাঁচি দিয়ে বা অন্য কোনো নিড়ানি দিয়ে, তখন সিডলিং এর রুটে অথবা লিফে যদি কোনো ধরনের ইনজুরি হয়, সেই ইনজুরি হলে তাহলে এগুলো ভালনারেবল হয়ে যায় টু দ্য ডিজিজ, কারণ ব্যাকটেরিয়াগুলো এই রুট দিয়ে অথবা ইনফেক্টেড প্লান্ট পার্টস দিয়ে ইজিলি প্লান্ট বডিতে ইনভেড করতে পারে। ডিজিজ সাইকেল হচ্ছে ডিজিজ সাইকেল আমরা এখানে তিনটা ভাগে ভাগ করছি, যাতে গ্রিন কালার দেওয়া আছে সোর্স অফ ইনফেকশন, অথবা কোথা থেকে ইনফেকশনটা শুরু হয়। ফার্স্ট ইনফেকশন যেটাকে বলা হয় প্রাইমারি ইনফেকশন, এবং প্রাইমারি ইনফেকশন অথবা প্রাইমারি ইনফেক্টেড ফিল্ড অথবা প্রাইমারি ইনফেক্টেড প্লান্ট থেকে আবার নতুন করে যখন ইনফেকশন হয়, নতুন করে ফিল্ড অথবা নতুন করে প্লান্ট, সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন। তাহলে কি হতে পারে আমরা জানি, এটা সিডটা হচ্ছে ইনফেক্টেড সিড হতে পারে, প্লান্ট ডেব্রিস হতে পারে, রাইস স্ট্র যেমন ইনফেক্টেড উইডস হতে পারে, ইনফেক্টেড সিড, অথবা তোমার প্লান্ট ডেব্রিস, রাইস রাটন ব্লকস, লিভস, তারপর হচ্ছে উইডস, গ্রামিনেসিয়াস উইডস, যেগুলোতে তোমার এটা ইনফেকশন। এইখান থেকে গ্রোয়িং সিডলিং গ্রো করতেছে, সিডলিং এর ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয় তোমার roots and or leaf cut injury, অর্থাৎ সিডলিংটাকে আমি যখন ট্রান্সপ্লান্ট করব, সিডলিং এ যদি সিড থেকে আসে তা ডাইরেক্ট সিডলিং এ চলে যাবে, আর সিড থেকে না আসে তাহলে হচ্ছে বা ফিল্ডে সয়েলে আছে অথবা ফিল্ডে অন্য কোথাও আছে, উইডের মধ্যে আছে, সেখান থেকে তোমার নিউলি ট্রান্সপ্লান্টেড সিডলিং এ যাবে। সিডলিং এ যাওয়ার ওয়ে হচ্ছে থ্রো রুটের মাধ্যমে, সয়েলে থাকবে, রুটের মাধ্যমে রুট টিপ দিয়ে ইনভেট করে ব্যাকটেরিয়াটা প্লান্ট বডিতে যাবে, অথবা লিফ কাট ইনজুরি, যেটা আমরা বললাম যে ট্রান্সপ্লান্ট করার সময় কোনো ধরনের যদি ইনজুরি হয়, সেই ইনজুরি হলে তোমার হচ্ছে
ওই ইনজুরির মধ্যে দিয়ে যদি কোনো ক্ষত হয় গাছে লিফে অথবা স্টেমে অথবা হাইপোকোটালে, সেখান দিয়ে হচ্ছে তোমার হচ্ছে এই ব্যাকটেরিয়া এন্টার করবে এবং হচ্ছে সহজেই তোমার হচ্ছে ডিজিজটা তোমার হচ্ছে ইনফেক্টেড সিডলিং এ চলে যাবে। তারপরে ম্যাচিউর লিফে লেশন, তারপরে গাছ যখন বড় হবে ম্যাচিউর লিফে ব্লাইটেড লেশন দেখা যাবে, অথবা তোমার হচ্ছে দুইটা মার্জিনে ব্লাইটেড হয়ে গেছে এরকম দেখা যাবে। এখন দেখা গেলে যেটা হচ্ছে তারপর দেখা যাবে লিফে। এখন এই লিফে কিভাবে যায় বলা হচ্ছে ব্যাকটেরিয়া এন্টার্স থ্রু লিফে। লিফে যাওয়ার ওয়ে আছে একটা দুইটা ওয়ে, বলা হচ্ছে ওনস কজড বাই ইনসেক্ট অর ফ্রম চ্যাফিং অর স্টিং অফ দি লিভস। অর্থাৎ লিফে তোমার হচ্ছে যদি কোনো ইনসেক্ট দ্বারা যদি কোনো ধরনের ইনজুরি হয়, অথবা তোমার হচ্ছে চ্যাফিং হয় অথবা স্টিকিং হয়, একটা আরেকটার সাথে ঘর্ষণ লাগে, সেভাবে ঘর্ষণ লেগে ক্ষত হলে তোমার হচ্ছে এই ব্যাকটেরিয়াটা সেই লিফের সেই পার্ট দিয়ে যেখানে ক্ষত হবে সেখানে তোমার সেদিক দিয়ে প্লান্ট বডিতে অথবা লিফে ঢুকবে। এছাড়া হচ্ছে ইন দি উইন্ডের সময় যখন একটা আরেকটার সাথে গাছগুলো নড়াচড়া করে একটা আরেকটার সাথে যখন ঘর্ষণ করে তখন লিফগুলোতে তোমার হচ্ছে ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে ওই ক্ষত দিয়ে লিফের মধ্যে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া ইনভেট করে। এছাড়া হচ্ছে থ্রো হাইড্রোথর্স, এটা একটা ন্যাচারাল ওপেনিং হচ্ছে লিফের ক্ষেত্রে, ন্যাচারাল ওপেনিং। এই হাইড্রোথর্স অর্থাৎ লিফের কোনো লিফের যে মার্জিন সেখানে ন্যাচারাল ওপেনিং থাকে, যেগুলো হাইড্রোথর্স বলে, এবং তার মাধ্যমে লিফে তোমার প্রবেশ করে। এবং এগুলো হচ্ছে প্রাইমারি ইনফেকশন। সিডলিং এ ঢুকলো নাহলে ডাইরেক্ট তোমার হচ্ছে লিফের মাধ্যমে ঢুকতে পারে। এটা প্রথম যেটা ইনভেট হয় একটা সিডলিং এ হয়, আর একটা হচ্ছে ডাইরেক্ট লিফে ইনফেকশন হয়। আচ্ছা, এখন সেকেন্ডারি ইনফেকশন হয় এইখান থেকে আনইনফেক্টেড লিফ থেকে যদি তোমার হচ্ছে আবার নতুন করে হেলদি লিফে অথবা ইনফেক্টেড এই লিফ থেকে আবার নতুন করে ফিল্ডে যদি ইনফেকশন হয়, যেখানে কোনো রাইস প্লান্ট আছে কিন্তু ইনফেকশন হয়, সেখানে ইনফেকশন হলে সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন। দিস ইজ সেকেন্ডারি ইনফেকশন। another plant infection or plants in other field infection। এটা কিভাবে হয়? এই ইনফেক্টেড প্লান্ট থেকে অন্য একটা প্লান্ট অথবা প্লান্টস থাকবে অন্য একটা ফিল্ডে, সেটা ইনফেকশন হবে। এটার ওয়েটা হলো ব্যাকটেরিয়া ফল ইন দি ওয়াটার অ্যান্ড ক্যারিড বাই ইরিগেশন ওয়াটার অর রেইন অ্যান্ড উইন্ড। অর্থাৎ হচ্ছে যে এই ইনফেক্টেড প্লান্টে আমি যেটা বললাম যে আর্লি মর্নিং এ গেলে ব্যাকটেরিয়া লেশনের চারপাশে অথবা ইয়াং লেশনের অথবা ইয়াং ব্লাইটেড এরিয়ার চারপাশে ব্যাকটেরিয়াল উজ দেখা যায়। এই উজগুলো আস্তে আস্তে যদি ইরিগেশন ওয়াটার থাকে, আমরা জানি আমনে কিন্তু স্ট্যাগন্যান্ট ওয়াটার কালটিভেট করা হয়। এই উজগুলো যদি ওয়াটারের মধ্যে পড়ে তাহলে সম্পূর্ণ ওয়াটারটাই তোমার হচ্ছে কন্টামিনেটেড হয়ে যাবে। আবার কন্টামিনেটেড হয়ে গেলে এবং ওইখান থেকে তুমি ইরিগেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই আমরা অনেক সময় কি করি, রাইস ফিল্ডে যখন ইরিগেশন দিই একসাথে অনেকগুলো ফিল্ডে দিই। এখন দেখা যাচ্ছে যে একটা ফিল্ডে ইনফেকশন আছে এবং ওই ফিল্ডের ওয়াটার প্লান্টের স্ট্যাগন্যান্ট ওয়াটার গুলো ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু অন্যগুলো হয়নি। যখন আমরা ইরিগেশন ওয়াটার দিব, ওই ইরিগেশন ওয়াটারের মাধ্যমে ওই ফিল্ডের ওয়াটার গুলো পার্শ্ববর্তী ফিল্ডে চলে যাবে, গেলে পার্শ্ববর্তী ফিল্ডে ব্যাকটেরিয়া গুলো চলে যায়, নতুন করে ইনফেকশন করে। অথবা হচ্ছে যে তোমার রেইনের মাধ্যমে যে ইনফেক্টেড লিফ গুলো ওয়াশ আউট হয়ে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া গুলো ওয়াটারের মধ্যে পড়ে, অথবা তোমার হচ্ছে উইন্ডের মাধ্যমে ব্যাকটেরিয়া গুলো তোমার হচ্ছে পার্শ্ববর্তী গাছে তোমার ইনফেক্ট করে। দিস ইজ সেকেন্ডারি ইনফেকশন। তারপরে লিফ থেকে আস্তে আস্তে তোমার সিস্টেমিক ওয়েতে তোমার সিড ইনফেকশন হয় এট ফ্লাগ লিফ স্টেজ অর বুটিং অর ফুল ম্যাচুরিং স্টেজে অফ দ্য ক্রপে। তারপরে তোমার হচ্ছে ফ্লাগ লিফ স্টেজ ইনফেকশন হয়। লিফ থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে সিস্টেমিক ওয়েতে তোমার লিফে তোমার পেনিকেলের ইনফেকশন করে। এটা বলতেছে যে ফ্লাগ লিফ স্টেজে করে যখন ফ্লাগ লিফ ইনিশিয়েশন হয়, অথবা বলছে বুটিং অর ফুল ম্যাচুরিং স্টেজেও এটা ইনফেকশন করতে পারে, লেটার স্টেজে ইনফেকশন করে। ইনিশিয়াল স্টেজে যদি ফ্লাগ লিফ স্টেজ ইনফেকশন করে তাহলে তোমার ইল লস বেশি হয়, পরে ফুল ম্যাচিং স্টেজে করলে ইল লস কম হয়। এটাই আর পার্থক্য। কিন্তু কথা হলো এইভাবে তুমি ড্রয়িং করলে নাম্বার ফুল পাবা না। ফুল মার্ক পেতে হলে সোর্স অফ ইনফেকশন যেখানে দেওয়া আছে সেখানে কিছু সিডে ইনফেক্টেড সিড, সেখানে কিছু ইনফেক্টেড ডিসকালার্ড সিড ড্রয়িং করে দিতে হবে। টান রেবডিস এখানে ইনফেক্টেড লিফ গুলো ড্রয়িং করে দিতে হবে। ইনফেক্টেড একটা সিডলিংস আছে ইনফেক্টেড লিফ, আবার এখানে ম্যাচুর লিফ ইনফেকশন, একটা ম্যাচুর লিফ দিয়ে তার দুই পাশে ব্লাইটেড এরিয়া দেখা দিলে, ইনফেক্টেড সিডলিং দেখা দিলে তো উইল্টিং হয়ে গেল সিডলিংটা, এগুলো দেখা দিলে তোমার হচ্ছে ফুল মার্ক পাওয়া যাবে। শুধু এইভাবে লেখা দিয়ে দিলে ফুল মার্ক পাওয়া যাবে না, এক মার্ক কাটা দিতে পারে। এই জন্য তোমার হচ্ছে এই ডিজিজ সাইকেলটা দিতে হবে, এখানে ছবি ড্রয়িং করে দিতে হবে। আর এই ডিজিজ সাইকেলটা এটাও তোমার ব্যাকটেরিয়া লিফ ব্লাইটের, এটা দেওয়া দরকার নেই, এটা জাস্ট একটু বোঝার জন্য ডিজিজ সাইকেলটা কিভাবে কি হয়, কিভাবে সেকেন্ডারি ইনফেকশন হয়, এটা একটু ক্লিয়ার করবে। ব্যাকটেরিয়াল লিফ স্টিক আর একটা ইম্পর্টেন্ট ডিজিজ ব্যাকটেরিয়া, এটা মাঝে মাঝে বিশেষ করে তোমার হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি গুলো তো খুব বেশি দেখা যায়। এটা যে তোমার হচ্ছে
অনেক সময় মনে করা হয় আমরা ন্যারো ব্রাউন লিফ স্পট বলছি রাইসে ফাঙ্গাস দ্বারা। এই ন্যারো ব্রাউন লিফ স্পটের সাথে অনেকে মিলিয়ে ফেলে, কিন্তু মিলানোর কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে এটা দাগগুলো আসলে রাস্টি ব্রাউন হবে না, এটার দাগগুলো হচ্ছে তোমার অনেকটা ইউলিশ গ্রিন হয়, ইউলিশ গ্রিন হয়। এবং এটার মেইন পার্থক্য সিম্পটম, তুমি যদি এটার যে সেন্টারগুলো একটু ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট হয়। অর্থাৎ তুমি যদি একটা লিফ ইনফেক্টেড লিফ নাও, নিয়ে যদি হাত উঠায় যদি তোমার হচ্ছে সূর্যের অপোজিটে ধরো, তাহলে দেখা যাবে যে এই লিফে যে ব্যাকটেরিয়াল লিফ স্টিকে যে ইলংগেটেড লেশনের মাঝখানে যে তোমার সেন্টারটা একটু ট্রান্সপারেন্ট, এর মধ্যে দিয়ে তোমার হচ্ছে সানলাইট তোমার পাস করবে। কিন্তু তুমি যদি একটা ন্যারো ব্রাউন লিফ স্পটের লিফ নাও, লিফ নিয়ে তোমার সানলাইটের অপোজিটে ধরো, এর ভিতর দিয়ে কোনো এর মার্জিনটা, এর যে ভিতরে সেন্টারটা কিন্তু ট্রান্সপারেন্ট না ন্যারো ব্রাউনের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্ট। এবং লিফটা দেখা ধরলে সানলাইটের অপোজিট ধরলে তার ভিতর দিয়ে মানে হচ্ছে যে ইনফেক্টেড যে লেশনের ভিতর দিয়ে লাইট পাস করবে। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং ক্যারেক্টার অফ দিস ডিজিজ ইন দ্য ফিল্ড কন্ডিশন। এবার যেটা বলা হয় যে জ্যান্থোমারাস অরাইজি পিভি, এখানে প্যাথোভাইট ওয়ারাইজিকোলা, আগেরটা ছিল অরাইজি, এটা অরাইজিকোলা। Initially small, dark green and water-soaked sticks developed on intervenes from tillering or budding stage. এই যে ভেইন ইন্টারভেনের প্যারালালে এই তো তোমার ইনিশিয়ালি তোমার হচ্ছে ডার্ক গ্রিন অথবা স্মল ডার্ক গ্রিন অথবা ইউলিশ তোমার হচ্ছে লেশন ডেভেলপ করে at the tillering or budding stage দেখা যাবে। Sticks dark green at first and later enlarge to become yellowish gray and translucent. অর্থাৎ ইনিশিয়াল সিম্পটমটা হবে স্মল হবে, তারপর সে ডার্ক গ্রিন কালার হবে এবং ওয়াটার সোকড স্ট্রিক্স হবে অন দি ইন্টারভেইনস, অর্থাৎ যে ভেইনগুলো থাকে ভেইনগুলোর মাঝামাঝি দিয়ে ডেভেলপ করে এবং ডিজিজটা স্টার্ট হয় ফ্রম টিলারিং টু বুডিং স্টেজ। উইথ দি প্রোগ্রেস, আমরা 2 নম্বর হবো, উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ অথবা উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ দি ডিজিজ, যে কোনো একটা বললেই হবে। Sticks, dark green sticks initial symptom are dark green, but later stage with the progress of the disease, the initial sticks become enlarged and converted yellowish gray, and the center of the sticks or lesion become translucent or transparent. Numerous small yellow beads of bacterial exudates on surface of lesion on humid condition. অর্থাৎ ইনিশিয়ালি বলছে এটা যে স্মল হবে, তারপর হচ্ছে ডার্ক গ্রিন অথবা ওয়াটার সোকড লেশন ডেভেলপ করে প্যারালাল টু দি ভেইন। তারপর বলছে উইথ দি প্রোগ্রেস অফ দি ডিজিজ দি ইনিশিয়াল লেশন become enlarged and converted to yellowish lesion, and the center of the yellowish lesion become অথবা yellowish streak become translucent or transparent, and you will find bacterial exudates on the infected area at the early morning. ঠিক একইভাবে যদি আর্লি মর্নিং এ যায় তাহলে ফিল্ডে দেখা যাবে যে ব্যাকটেরিয়াল এক্সুডেটস যেরকম মনে হচ্ছে শিশিরের মতো দেখা যাচ্ছে, এরকম ব্যাকটেরিয়াল এক্সুডেটস দেখা যাবে। দিস আর দি সিম্পটমস অফ দিস ডিজিজ। তাহলে কি ফেভারেবল কন্ডিশন গুলো হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া অন লিভস এন্ড ইন দি ওয়াটার অর দোজ সার্ভাইভ ইন দি ডেব্রিস লেফট আফটার হারভেস্ট। অর্থাৎ যদি প্লান্ট ডেব্রিস থেকে থাকে এবং প্লান্ট ডেব্রিসে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলো, তারপর হচ্ছে যে ইনফেক্টেড লিফে যদি থেকে থাকে, ইন দি ওয়াটারে যদি ইনফেক্টেড ওয়াটার থেকে থাকে। হাই টেম্পারেচার এন্ড হাই হিউমিডিটি, হাই টেম্পারেচার এন্ড হাই হিউমিডিটি ফেভার ফর ডিজিজ ডেভেলপমেন্ট। হাই টেম্পারেচার হচ্ছে ডিজিজ ডেভেলপকে ফেভার করে, হাই হিউমিডিটি ফেভার ডিসমিনেশন অফ দি ব্যাকটেরিয়া। Early stage of planting from maximum tillering to panicle initiation stage is vulnerable for the disease development. তাহলে তোমার কন্ট্রোল মেজার গুলো কি? কন্ট্রোল মেজার গুলো হচ্ছে যদি কালচারাল বলি, উইট হোস্ট and plow under rice stubbles, straw, rice ration and voluntary seedlings such which can serve as host of bacteria should be removed. Seeds are to be collected from disease-free area or use of healthy seed for sowing. Urea should not be applied more than requirement and should be stopped at top dressing in 2 to 3 installments. Top dressing গুলো যদি কমায় দিতে হবে। আবার বলছে top dressing of urea should be stopped after hailstorm or heavy rain with windy weather. যেহেতু আমন সিজন অনেক বেশি ঝড় বৃষ্টি হয়, যদি কোনো কারণে ঝড় বৃষ্টি বেশি হয় তাহলে তোমার হচ্ছে top dressing of urea এটা বন্ধ করে দিতে হবে। আর top dressing of urea should be applied more than requirement and should not be
ইউরিয়া হচ্ছে তোমার বলছি যে 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 রিকোয়ারমেন্ট আছে অথবা যে ডোজ আছে সেটাই দিতে হবে, এবং হচ্ছে 2 থেকে 3 ইনস্টলমেন্টের বেশি তোমার টপ ড্রেসিং দেওয়া যাবে না। আবার আমরা জানি টপ ড্রেসিং অফ ইউরিয়া হচ্ছে যে আমরা শেষ যে কিস্তিটা দেই টপ ড্রেসিং সিটায় দিয়ে দিই। যদি কোনো কারণে যদি গ্রোয়িং সিজনে তোমার হচ্ছে হেভি রেইন হয়, তারপর হচ্ছে উইন্ড থাকে, তাহলে এটা স্টপ করে দিতে হবে। Water should be drained out from the field if the disease appear as seedling stage, and after 7 to 10 days water should be given again. অর্থাৎ যদি এটা সিডলিং স্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচুর স্টেজও যদি ইনিশিয়াল সিমটম দেখা দেয়, তাহলে তোমার হচ্ছে যে সাথে সাথেই তোমার হচ্ছে স্ট্যাগন্যান্ট ওয়াটারটাকে ড্রেন আউট করে দিতে হবে। ড্রেন আউট করে দিয়ে যদি তারপরে হচ্ছে ফিল্ডটাকে, কারণ আমরা সিমটম দেখা যাওয়া মানেই হচ্ছে তোমার হচ্ছে ওই ফিল্ডটা কন্টামিনেটেড, ওখানকার যে পানি আছে স্ট্যাগন্যান্ট ওয়াটার আছে সেটা হচ্ছে কন্টামিনেটেড, এবং ওই পানিটাকে তোমাকে ড্রেন আউট করে দিতে হবে। করে দিয়ে ওয়াটারটাকে তোমার ফিল্ডটাকে আবার 7 থেকে 10 দিন শুকাতে হবে। শুয়ে আবার তোমার ডিপ ইরিগেশন দিতে হবে। কন্টামিনেটেড ইরিগেশন চ্যানেলে পানি দেওয়া যাবে না। ডিউরিং ট্রান্সপ্লান্টিং লিভস শুড নট বি কাট অফ ইন কেস অফ বিএলপি। বিএলপির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লিফ কাট ইনজুরি হওয়া যাবে না। আর লিফ কাট ইনজুরি হয় ট্রান্সপ্লান্টিং করার সময়। সিডবেড থেকে সিডলিং যখন আমরা নিয়ে যাই ট্রান্সপ্লান্ট করে মেইন ফিল্ডে, সিডলিং ওঠানোর সময় লিফে কাচির দ্বারা তুমি কৃষক খেয়াল করুক আর না করুক, অনেক ক্ষেত্রে লিফ কাট ইনজুরি হয়, লিফে হয়, রুটে হয়, রুট কাট ইনজুরি হয়। এতে করে দেখা যাচ্ছে যে তোমার ওইখানে তোমার হচ্ছে প্যাথোজেন সহজেই ইনভেট করতে পারে এবং ইনফেকশন করতে পারে। Fallow field should be dried to suppress disease agent in the soil and plant residues. যদি কোনো সম্ভব হয় ফিল্ডটাকে ফেলো রাখা যাবে, কিন্তু আমাদের দেশে তোমার ফিল্ডটাকে ফেলো রাখার স্কোপ নাই। আচ্ছা, কেমিক্যালের ক্ষেত্রে আমরা যেটা বলি যে কপার বেসড ফাঙ্গিসাইড ক্যান বি হেল্পফুল টু অ্যাপ্লাই অ্যাট হেডিং, ক্যান বি ইফেক্টিভ ইন কন্ট্রোলিং ডিজিজ। আমাদের দেশে নর্মালি আমরা কি করি, ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য কোনো ধরনের কেমিক্যাল দেই না, কাজ করে না। ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য কাজ করেছে অ্যান্টিবায়োটিক গুলো, কিন্তু আমরা যেহেতু হিউজ পরিমাণে তোমার হচ্ছে প্লান্ট ম্যাটেরিয়ালস আমরা প্রতিদিন খাই, যদি আমরা অ্যান্টিবায়োটিক প্লান্ট ম্যাটেরিয়ালস যদি গ্রো করা যদি অ্যান্টিবায়োটিক দিই, তাহলে এই অ্যান্টিবায়োটিকটি পরবর্তীতে রেসিডুয়াল ইফেক্ট আমাদের শরীরে চলে আসবে। যদি এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে চলে আসে, তাহলে আমাদের যখন অ্যান্টিবায়োটিক দরকার হবে তখন আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না। কারণ হচ্ছে যখন আমরা প্লান্ট ম্যাটেরিয়ালের সাথে অ্যান্টিবায়োটিক অল্প অল্প ডোজে আমাদের শরীরে চলে যাবে, তখন ডোজ ঠিক মতো না হওয়ার কারণে এই তোমার হচ্ছে ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিক গুলোর প্রতি রেজিস্ট্যান্ট গ্রো করবে। রেজিস্ট্যান্ট গ্রো করলে আমার যখন হাত বা পা কেটে যাবে, অপারেশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইয়া করতে পারবো না। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক নিলে কাজ করবে না। হাউএভার যেটা হচ্ছে এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি না, যেটা করা যায় আমরা রিসার্চাররা দেখছে যে কপার বেসড ফাঙ্গিসাইড আছে, কোপ্রাভিড আছে, কপার অক্সিক্লোরাইড আছে, কপার অক্সাইড আছে, এগুলো হচ্ছে তোমার এই কপার অক্সিক্লোরাইড বা কপার অক্সাইড কন্টেনিং যে ফাঙ্গিসাইড গুলো, সেগুলো যদি হেডিং স্টেজে দেওয়া যায় তাহলে, অথবা ইনিশিয়াল সিম্পটম দেখা যাওয়ার সাথে সাথে দেওয়া যায়, তাহলে ডিজিজটা একটু কম হবে। এরা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে একটু রেস্ট্রিক্ট করে ফেলে। এছাড়া বর্তমানে পাওয়া যায় ফিল্ডে মার্কেটে পাওয়া যায় ব্যাকট্রোল, এটা একটা মিক্সচার। এই ব্যাকট্রোল ক্যান বি ইউজফুল টু কন্ট্রোল দিস ডিজিজ। তারপর হচ্ছে তোমার ইউজ অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, ইফ অ্যাভেলেবল দেন ইউ ক্যান ইউজ দি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, অথবা বায়োলজিক্যাল কন্ট্রোলের পার্ট হিসাবে তোমার হচ্ছে তোমার ট্রাইকোডার্মা বেসড অথবা ব্যাসিলাস বেসড যেগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে, এইগুলো বেসড হচ্ছে বায়োপেস্টিসাইড ইউজ করা যেতে পারে। এই কন্ট্রোল দুইটার জন্য একই, লিফ স্টিক এবং হচ্ছে লিফ ব্লাইটের জন্য একই কন্ট্রোল। তবে এই যে লিফ কাট ইনজুরি এটা শুধুমাত্র বিএলবির জন্য, আর বিএলএস এর জন্য সবকিছুই একই। এই আসো নাকি তোমরা? তুমি আসো, বাকি সব কি ঘুমাই গেছে নাকি? সবাই আছে। আচ্ছা, ব্যাকটেরিয়াল আর একটা ডিজিজ আমি পড়াবো, তার আগে তোমরা একটু নিজেরা একটু দেখবে ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট। এটা একটা মনে করো এক ধরনের তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট। ধরো ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট, ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট এটা হচ্ছে ক্লাভিব্যাক্টার ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই ডিজিজটা একটা তোমরা অ্যাসাইনমেন্ট করবা হচ্ছে এটা সিম্পটম, কজ মানে কজাল অর্গানিজম, সিম্পটম, ফেভারেবল কন্ডিশন, ডিজিজ সাইকেল, তারপর হচ্ছে কন্ট্রোল মেজার।
এটা অ্যাসাইনমেন্ট মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বারবার বলতেছি ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট, নিজের আগে ডিজিজটা বুঝো কিনা, কি সিমটম, কি এটা ফেভারেবল কন্ডিশনটা কি, না বুঝলে আমি লাস্ট ক্লাসে বুঝাই দেব, মনে থাকে জানো, ঠিক আছে? বিএলএস এর ওই কোজাল অর্গানিজমের যে পিভি কথাটা ছিল এটা মানে কি? যে পিভি মানে প্যাথোভাইরাইটিস, ঠিক আছে? ওকে। আচ্ছা, রাইস ডিজিজে কিছু তোমার হচ্ছে ভাইরাল ইনফেকশন হয়, এর মধ্যে কিছু ডিজিজ আছে যে টুংরো ডিজিজ, আমাদের দেশের প্রেক্ষিতে টুংরোটা খুব ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, ময়মনসিং, আবার আরো কয়েকটা রিজন আছে, এগুলো হচ্ছে ভালনারেবল টু দি টুংরো ডিজিজ। Viral prevalent in irrigated lowlands with stagnant staggered planted field. অর্থাৎ lowland it is বেশি হয়, efficiently vectored by green leaf of part. আমার যেটা হচ্ছে যে যেহেতু ভাইরাল ডিজিজ তোমার হচ্ছে ট্রান্সপ্লান্ট করে মোস্টলি ভেক্টর দ্বারা, আর এই ডিজিজটার ক্ষেত্রে ভেক্টরটা হচ্ছে তোমার কি গ্রিন লিফ অফ পার্ট, নীলা পারভাটা লুজেন্স। দুই ধরনের ভাইরাস যদি কম্বাইনলি ইনফেক্ট করে তার ডিজিজটা অনেক বেশি হয়, বলা আছে রাইস টুংরো ব্যাসিলিফর্ম ভাইরাস এন্ড রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস কজ টুংরো। রাইস টুংরো ব্যাসিলিফর্ম ভাইরাস cannot be transmitted unless রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস is infected. রাইস টুংরো ব্যাসিলিফর্ম ভাইরাস তোমার হচ্ছে ট্রান্সফর্ম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস ইজ প্রেজেন্ট। অর্থাৎ দুইটা যখন একসাথে ইনফেকশন করবে তখন ডিজিজটা বেশি হবে, এবং রাইস টুংরো ব্যাসিলিফর্ম ভাইরাস দ্বারা যদি ইনফেক্টেড হয়ও, যদি রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস না থাকে সেটা ভেক্টর দ্বারা ট্রান্সমিটেড হবে না। অর্থাৎ রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস না থাকলে তোমার ডিজিজটা সিভিয়ার হবে না এবং ট্রান্সমিটেড হবে না। দুই ধরনের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আরএনএ ভাইরাস, রাইস টুংরো স্ফেরিক্যাল ভাইরাস, এবং রাইস টুংরো ব্যাসিলিফর্ম ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। Rice tumor bacilliform virus depends on the helper produced by the rice tumor spherical virus for its transmission. It is the rice tumor bacilliform virus which is mainly responsible for the severe tumor symptom. Symptomটা কি আছে দেখো, plants are susceptible from seedling to tillering stage, অর্থাৎ সিডলিং থেকে টিলারিং স্টেজ পর্যন্ত এই ডিজিজটা হতে পারে। সিমটমটা হচ্ছে মটলিং ইয়াং লিভস, মটলড ইয়াং লিভস। ভাইরাস সিমটমটাকে আমরা অনেক সময় বলি মটলড সিমটম। মটলড মিন্স হচ্ছে ক্লোরোটিক সিমটম ডেভেলপ করবে। ক্লোরোটিক সিমটমটা ডেভেলপ করার তোমার হচ্ছে যে একটা প্যাটার্ন আছে, তুমি একটু রঙের মধ্যে তোমার হাতটা দিবা, হাত দেওয়ার পরে তুমি ওই তারপর হাতটা সিটায় দিবা হচ্ছে তোমার ওয়ালের মধ্যে, যেভাবে বিক্ষিপ্ত ভাবে তোমার হচ্ছে রংগুলো যে ওয়ালে তোমার পড়ে, ঠিক এইভাবে বিক্ষিপ্ত ভাবে তোমার হচ্ছে ক্লোরোটিক লেশন ডেভেলপ করবে সিডলিং এ অথবা প্লান্টে, লিফে। এটাকে বলে মটলড ইয়াং লিভস। ইয়াং লিভস এর মধ্যে যখন বিক্ষিপ্ত ভাবে ক্লোরোটিক সিমটম মানে হচ্ছে ক্লোরোসিস ড্যামেজ হয়ে যায়। ক্লোরোসিস ড্যামেজ হয়ে নরমাল যে গ্রিন কালার, সেই গ্রিন কালারটা তোমার ফ্যাকাশে গ্রিন কালার বা লাইট ইয়েলো গ্রিন কালার অথবা লাইট ইয়েলিশ কালার ডেভেলপ করে, সেটাকে বলা হয় ক্লোরোটিক সিমটম। মটলড ইয়াং লিভস মানে হচ্ছে বিক্ষিপ্ত ভাবে যখন ক্লোরোটিক সিমটমটা ইয়াং লিভস এর মধ্যে অথবা ইয়াং প্লান্টের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে এটা সিমটম গুলো লিফেই থাকা যায়, ক্লোরোটিক সিমটমটা লিফে, স্টেমে না, লিফে থাকে, এই জন্য বলা হয় মটলড ইয়াং লিভস। দ্যাট মিনস হচ্ছে ক্লোরোটিক সিমটম বিক্ষিপ্ত ভাবে যখন লিফে ইয়াং লিভসে ডেভেলপ করে সেটাকে বলা হয় মটলড ইয়াং লিভস। এটা হচ্ছে মেইন সিমটম। আচ্ছা, ওল্ডার লিভস আর ইয়েলো অরেঞ্জ, এবং যেগুলো লিভগুলো একটু বয়স হয়ে যায়, গাছগুলো বড় হয়ে যায়, তখন এই ক্লোরোটিক সিমটমটা কনভার্ট করে তোমার ইয়েলো থেকে ইয়েলো অরেঞ্জ হয়ে যায়। এই জন্য বলছে ইয়াং লিভসে মটলড অথবা ক্লোরোটিক সিমটম ডেভেলপ করে অথবা লাইট গ্রিন কালার ডেভেলপ করে এই ডিজিজটার ফলে, আর ওল্ডার লিভস গুলো হচ্ছে ইয়েলো থেকে ইয়েলো অরেঞ্জ হয়ে যায়। অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখে কিন্তু স্ট্যান্ডার্ড উইথ স্লাইট রিডাকশন ইন টিলার নাম্বার, স্ট্যান্ডার্ড উইথ স্লাইট রিডাকশন, অথবা তুমি এভাবে বলতে পারো ইনফেক্টেড প্লান্ট বিকাম স্ট্যান্ডার্ড কম্পেয়ার টু দি হেলদি প্লান্ট। তারপর ইনফেক্টেড প্লান্ট প্রডিউস তোমার হচ্ছে তোমার less tiller compared to the healthy plant. Clear? Chatta symptom: mottled young leaves, older leaves become yellow or orange color. Infected plant become stunted compared to the healthy plant. Infected plant produce fewer
তোমার হচ্ছে টিলার কম্পেয়ার টু দি অথবা লেস টিলার কম্পেয়ার টু দি হেলদি প্লান্ট। এই কটাই সিমটম, এর বেশি লেখা দরকার নেই। একটা ছবি এঁকে তোমার ইনফেক্টেড লিফে একটু কালো কালো দাগ দিয়ে দিবা, সেটা হচ্ছে ক্লোডিক সিমটম, এটা লেবেলিং করে দিতে হবে। অনেক সময় বলা হয় ইয়েলো সিমটম, যেটা আমরা বলি ইয়েলো টাইপ সিমটম কজড বাই নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি লাইক জিঙ্ক, পটাশ, সালফার অ্যান্ড ওয়াটার স্ট্রেসের কারণেও এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এখন এটা নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সির জন্য হয়েছে নাকি ওয়াটার ডিফিসিয়েন্সির কারণে হয়েছে নাকি তোমার ভাইরাসের কারণে হয়েছে, এটা কিভাবে কম্পেয়ার করবা ফিল্ডে গিয়ে, যে না এটা তোমার হচ্ছে তোমার এটা টুকরো হয় নাই, এটা অন্য কোনো প্রবলেম, তাহলে কিভাবে বুঝবা যে এটা অন্য প্রবলেম? বলো, একজন বলো, যে ঘুমাও নাই সে বলো। স্যার মানে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হলে হয়তো বা পুরো ফিল্ডেই হবে, কিন্তু ডিজিজের ক্ষেত্রে পুরো স্ক্যাটার্ডলি হবে, এরকম কিছু কি? হ্যাঁ ঠিক আছে, যে ডিজিজের ক্ষেত্রে হলে তোমার যেখানে তোমার ভেক্টরটা যেখানে যেখানে যাবে, ভেক্টর তো আর সব একসাথে যাবে না, স্ক্যাটারলি যাবে, স্প্লিটলি যাবে। এই জন্য হচ্ছে যে যে ডিজিজ হয় সেক্ষেত্রে তোমার স্ক্যাটারলি হবে, এরকম তোমার হচ্ছে ক্লোডিগ্লেশন। আর যদি নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি জিঙ্ক বা পটাশ বা সালফারের জন্য যদি হয়, তাহলে দেখা যাবে যেই একটা এরিয়াতে তোমার যদি সয়েল যদি এই ধরনের তোমার ডিফিসিয়েন্সি থাকে, তাহলে ওখানকার সবগুলো গাছেই একই ধরনের সিমটম দেখা যাবে। এটা হলো পার্থক্য। তো ড্রাউটের ক্ষেত্রে ইউলিশ হয়ে যায়, কারণ ড্রাউট তার শুধু কয়েকটা গাছ পাবে না, পাইলে ওই এলাকার অনেকগুলো গাছ একই সাথে পাবে, নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি একই সাথে পাবে। এটা হচ্ছে হোমোজেনাস যখন সিমটম ডেভেলপ করবে, সেটা হচ্ছে তোমার, কারণ এটা হচ্ছে ফিজিওলজিক্যাল তোমার হচ্ছে সিমটম। আর প্যাথোলজিক্যাল সিমটমটা সবসময় স্প্লিটেড হবে, এটা ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক আর ভাইরাস হোক। এই দেখো স্প্লিটেড ভাবে তোমার ইউলিশ দেখা যায়, কোথাও সবুজ আছে কোথাও হলুদ হয়ে গেছে, এই ধরনের হলুদ একটা দেখো পটা দেখো, এই ধরনের তোমার ইউলিশ হয়ে যাচ্ছে। However, টুকরো ডিজিজ এটা দরকার নেই, ডিজিজ সিমটম। ডিজিজটা তারা কিভাবে ট্রান্সপ্লান্ট করে, ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে যে একটা জেনারেলি হেলদি অ্যান্ড গ্রিন লিফ ওভার ফ্রি ফিল্ড, তারপরে নিউলি এটা আছে, এখান থেকে তারপর হচ্ছে জিএলএইচ উইথ ভাইরাসেস মুভড ইনটু দি ফিল্ড। এই ফিল্ডে একটা হেলদি ফিল্ডে তোমার হচ্ছে ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে অন্য কোনো ফিল্ড থেকে যেখানে কিছু জিএলএইচ আসবে, যার মাউথ পার্টস এর সাথে তোমার হচ্ছে ওই রাইস্টোম ব্যাসিলিফর্ম ভাইরাস, রাইস্টোম স্প্রেকার ভাইরাস আছে, এবং সে যে গাছগুলোকে থেকে সেল সাক করবে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে, সেইগুলোতে সে আবার ওই ভাইরাসটা দিয়ে দিবে, ওখানে ইনফেকশন হবে। Few days later কি হবে, more GLH into lay eggs and develop to nymph, এবং কয়েকদিনের মধ্যে অনেকগুলো GLH আসবে, তারা কি করবে, ডিম পারবে এবং নতুন করে নিম্ফ ডেভেলপ করবে, এবং 1 থেকে 2 উইকস লেটার ইনফেকশন স্টার্টস, সিমটম নট ক্লিয়ারলি ম্যানিফেস্টেড। এবং এই যে জিএলএস আসার পরে ইনফেকশন হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ইনফেকশন হচ্ছে, তারপর নতুন করে তোমার এই জিএলএস আছে, তারা আবার নতুন করে ডিম পাড়তেছে, নিম ডেভেলপ করতেছে, এবং সাথে সাথে তোমার যেহেতু ভাইরাস গুলো তারা ইনসার্ট করে দিচ্ছে কান বডিতে, ওখান থেকে ইনফেকশন শুরু হয়ে গেছে, কিন্তু ক্লিয়ার সিমটম দেখা যাবে না। পরে কি হবে, নিম্ফ অ্যান্ড অ্যাডাল্ট স্প্রেড উইদিন দি ফিল্ড, সম্পূর্ণ ফিল্ডে নিম্ফ অ্যান্ড অ্যাডাল্ট স্প্রেড করবে, এবং 3 থেকে 4 উইকস এর মধ্যে ইনফেকশন ইনক্রিজেস র‍্যাপিডলি, সিমটম ক্লিয়ারলি ডিসক্রিমিনেবল, অর্থাৎ সিমটম ক্লিয়ারলি ভিজিবল হবে, অর্থাৎ 2 থেকে 3 উইকের মধ্যে, অর্থাৎ জিএলএস আসার পরেই একবার সিমটম, অনেক ইনফেকশনটা স্প্রেড করবে সম্পূর্ণ ফিল্ডে, সিমটমটা ক্লিয়ারলি ভিজিবল হবে, এবং যেহেতু সম্পূর্ণ ফিল্ড থেকে তাদের খাওয়া শেষ, তারা জিএলএস মুভ করবে, অর্থাৎ যে জিএলএইচ অ্যাডাল্টস মুভ আউট, অর্থাৎ ওখান থেকে চলে যাবে, সে অন্য কোনো ফিল্ডে আবার যাবে। মোর দেন 4 উইকস লেটার ইনফেকশন ইজ ওয়াইড স্প্রেড, সম্পূর্ণ ফিল্ডটা 4 উইকস এর মধ্যে, 1 মাসের মধ্যে সম্পূর্ণ ফিল্ডটা ইনফেক্টেড হয়ে যাবে, এবং জিএলএইচ ইনফেক্টেড ফিল্ড থেকে আবার নতুন করে ফিল্ডে, নতুন করে হেলদি প্ল্যান্টের সন্ধানে অন্য ফিল্ডে চলে যাবে। এটা হচ্ছে ট্রান্সমিশন সাইকেল, যেহেতু ডিজিজ সাইকেল হয় না, এটা ট্রান্সমিশন সাইকেল হয়। এটাতে ক্লিয়ার? এই আসো, আচ্ছা এটা আসলে কিভাবে কন্ট্রোল করা যায়? নরমালি আমরা যে কোনো ভাইরাল ডিজিজ কি দুইটা
দুই তিনটা ওয়ে আছে। ইনফেক্টেড প্লান্ট গুলো ইনিশিয়ালি যদি দেখা যায় সিমটম, সেগুলোকে আমরা কি করি, পিক আপ করে অথবা রোগিং করে এগুলোকে আমরা বার্ন করে দিই। তারপরে হচ্ছে যে আমরা ভেক্টরটাকে কন্ট্রোল করি ইনসেক্টিসাইড দিয়ে। ইনিশিয়াল জিএলএস দেখা যাওয়ার সাথে সাথে আমরা ভেক্টর গুলোকে জিএলএস কে যে ধরনের তোমার ইনসেক্টিসাইড আছে সেটা দিয়ে আমরা কন্ট্রোল করি, তাহলে নতুন করে ট্রান্সমিশন হবে না। আর ইনফেক্টেড হোস্ট গুলোকে আমরা ইনিশিয়ালি তোমার তুলে আমরা বার্ন করে দিই। এছাড়া আমরা ক্লিন কাল্টিভেশন করতে পারি, তারপরে যে ওয়াইড স্পেসিং করতে পারি, আবার হচ্ছে সিনক্রোনাইজেশন অফ টাইমিং অফ প্লান্টিং। এটা হচ্ছে যে টাইমটা আমরা জানি জিএলএইচ এর গ্রোথ এবং ডেভেলপমেন্ট কখন বেশি হয়, তার আগে পরে করে যদি আমরা সোয়িং করতে পারি তাহলে হচ্ছে তোমার ডিজিজটা কম হয়। আবার ডাইরেক্ট সিডিং করলে অনেক সময় ডিজিজটা কম হয়। ক্লিন কাল্টিভেশন ডিস্ট্রয় গুলো করতে হবে। এই জন্য বলা হয়েছে যে তোমার কয়েকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। অবজার্ভ এ ফেলো পিরিয়ড, যদি ফেলো পিরিয়ড করা যায় তাহলে ভালো। আর রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অথবা টলারেন্ট ভ্যারাইটি আমাদের দেশে যদি থাকে তাহলে সেটা ইউজ করতে হবে। বলা হয় BR5, BR8, BR10 তো BR12 এগুলো হচ্ছে অনেকটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। অথবা আমাদের দেশে যেগুলো ইন্ডিজিনাস ভ্যারাইটি আছে, নাজির শাইল, মালা, নাজির শাইল, তারপর মালা, কালো জিরা, বরিশাল, ফেটা, এগুলো হচ্ছে একটু টলারেন্ট ভ্যারাইটি এগেইনস্ট প্লান্ট ইন সিনক্রনি অথবা সিনক্রোনাইজেশন অফ প্লান্টিং টাইম। সেটা হচ্ছে যে তোমার প্লান্টিং টাইম আমরা যখন জানি জিএলআইসিটা কখন বেশি হয় কখন কম হয়, তার উপর ভিত্তি করে যখন সেটা যদি আমরা 7 দিন, আমরা কিন্তু বেশি টাইম প্লান্টিং টাইমটা কিন্তু বেশি 7 থেকে 15 দিনের বেশি আগে পিছু করা যাবে না, কারণ ঝড় বৃষ্টির ব্যাপার থাকে। গ্রেন ফিলিং এর সময় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তোমার গ্রেনের সমস্যা হয়। তারপর হচ্ছে destroy stubbles right after harvest by plowing and harrowing to eradicate GLH and tumor host। অর্থাৎ হচ্ছে যে প্লান্ট যেখানে যদি স্টেবলস গুলো থেকে থাকে সেখানে জিএলএইচ থাকতে পারে, সেগুলো ভালো করে তোমার হচ্ছে ফাইনাল লাইন করার সময় ক্লিন করতে হবে, দ্যাট মিন্স ক্লিন কাল্টিভেশন করতে হবে। ইউজ অফ ইনসেক্টিসাইড when only needed, do not spray when in seed bed দরকার নাই in plants more than 60 days old after transplanting। ঠিক আছে, প্লান্ট যখন ট্রান্সপ্লান্টিং করার পর 60 ডেজ ওল্ড হবে তখন স্প্রে করতে হবে, এর আগে করা যাবে না, তাহলে টক্সিক হয়ে যাবে প্লান্টের জন্য, প্লান্ট ভালনারেবল হয়ে যাবে ইনসেক্টিসাইডের প্রতি। when no tumor and no few GLH are present, দরকার নেই। তাহলে ইনসেক্টিসাইড দেওয়ার নিয়ম আছে, সিড বেডে দেওয়া যাবে না। গাছ সিড বেড থেকে নেওয়ার যখন গাছের বয়স 70 ডেজ হবে, সিড বেডের বয়স প্লাস ট্রান্সপ্লান্টের বয়স মিলে যখন 60 ডেজ হবে, এর আগে তোমার হচ্ছে যে তোমার ইনসেক্টিসাইড দেওয়া হবে না। সিডলিং 60 ডেজ ওল্ড হলে গাছের বয়স, সেই ক্ষেত্রে ইনসেক্টিসাইড ইউজ করতে হবে। তোমার হচ্ছে ফিল্ডে কোনো নাই যে তোমার টুমো সিমটম নাই, কিছু জিএলএস আছে, তাহলেও কিন্তু দেওয়া যাবে না। টুমো সিমটম দেওয়া দেখা, কারণ এগুলো হচ্ছে কৃষকের কস্ট অফ প্রোডাকশন বাড়াবে, তোমার বাড়াবে গাছের প্রতি, এবং হচ্ছে তোমার হচ্ছে এনভায়রনমেন্ট হ্যাজার্ড হবে। Grassy stunt of rice disease. Grassy stunt of rice grassy stunt virus is a member of Tenui virus group. Rice grassy stunt virus is transmitted in a persistent manner by the brown plant hopper Nila parvata lucens। অর্থাৎ যে সকল ভাইরাস ভেক্টরের মাধ্যমে ট্রান্সপ্লান্ট হয় তাদেরকে বলা হয় পারসিস্টেন্ট ট্রান্সমিশন, এবং এটাও তোমার হচ্ছে পারসিস্টেন্ট ট্রান্সমিশন হয় ভেক্টরের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে ভেক্টরটা হচ্ছে ব্রাউন প্লান্ট হপার, আগে ছিল তোমার গ্রিন লিফ হপার। এখন বলা যায় ডিজিজটার সিমটমটা কি। এই ডিজিজটার সিমটমটা আমরা যদি খেয়াল করি দেখা যায় একবারে গাছগুলো ছোট হয়ে যায়, স্ট্রাকচার হয়ে যায়, লিফ গুলো হচ্ছে তোমার ন্যারো হয়ে যায়, লিফ গুলো স্ট্রেট হয়ে যায়, এবং মনে হচ্ছে যে একটা তোমার হচ্ছে একটা গাছ কিছু আমরা বলি না ফুলের তোড়ার মতো এরকম খাড়া খাড়া হয়ে আছে একটা ঘাস, আমরা যে ঘাসগুলো খাড়া খাড়া হয়ে থাকে ঠিক এই ধরনের হচ্ছে স্ট্যান্ডার্ড হয়েছে, ছোট হয়েছে, ঘাসগুলো ছোট হয়ে খাড়া খাড়া হয়ে গেলে যে ধরনের সিমটম ডেভেলপ করে, এবং এই ক্ষেত্রেও সেই ধরনের সিমটম গুলো ডেভেলপ করে, এবং হচ্ছে তোমার রাস্টি ব্রাউন কালার স্পটও করে অনেক ক্ষেত্রে এই ডিজিজটার ক্ষেত্রে। এজন্য দেখো সিমটমটা কি, রাইস গ্রাসি স্ট্যান্ড ভাইরাস দ্বারা হয়। গ্রাসি স্ট্যান্ড ইনফেক্টেড রাইস plants show pronounced stunting and proliferation of short, erect and narrow leaves that are pale green or pale yellow। এতটুকু লিখলে অনেক নাম্বার পাওয়া যায়, কারণ বলা আছে এখানে মেইন সিমটমটা বলা হয়েছে যে গ্রাসি স্ট্যান্ড ইনফেক্টেড রাইস প্লান্ট শো pronounced stunting। pronounced stunting খুব বেশি স্ট্যান্ডিং হচ্ছে এটা বোঝা যাবে, একবার ডিস্টিংক্টলি স্ট্যান্ডিং হচ্ছে, এবং
proliferation, ব্রাঞ্চিং হচ্ছে অনেক শর্ট, ছোট, ইরেক্ট এন্ড ন্যারো লিভস গুলো কি হয়, ছোট হয়ে যায়। ইরেক্ট মানে একটু খাড়া হয়ে যায়, ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়, এবং এর কালার গুলো পেল অর লাইট গ্রিন হয়ে যায়, ইয়েলো হয়ে যায় অথবা লাইট গ্রিন হয়ে যায়। অর্থাৎ নর্মাল যে লিভ একটু চওড়া থাকার কথা, একটু লম্বা থাকার কথা, একটু তোমার হচ্ছে গ্রিন কালার থাকার কথা এবং একটু লম্বা থাকার কথা, এটা কোনোটাই থাকে না। লিভ গুলো হচ্ছে ন্যারো হয়ে যায়, ব্রাঞ্চিং গুলো হচ্ছে চিকন হয়ে যায়, ফিলারিং গুলো, তারপর হচ্ছে যে লিভ গুলো কালার গুলো হচ্ছে পেল হয়ে যায় অথবা ইয়েলো হয়ে যায়, তারপর ইরেক্ট হয়ে যায়, সোজা সোজা হয়ে যায়। এগুলো হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এবং এই জন্য বলা হয় গ্রাসি অ্যান্ড রোজেট অ্যাপিয়ারেন্স অফ দি প্লান্টস। অর্থাৎ প্লান্টটার যে অ্যাপিয়ারেন্স, ইন টোটাল অ্যাপিয়ারেন্স গ্রাসি অথবা রোজেট। রোজেট একটা ফুলের তোড়ার মতো অথবা গাছের ঘাসের একটা পোকার মতন তোমার একটা অ্যাপিয়ারেন্স শো করে এই জিনিসটা হলো। লিভস দ্যাট রিমেইন ইয়েলো ইভেন আফটার অ্যাপ্লিকেশন অফ সাফিসিয়েন্ট নাইট্রোজেন ফার্টিলাইজার। অনেকে মনে করে যে লিফ ইয়েলো হয়ে গেছে, নাইট্রোজেন ডিফিসিয়েন্সি আছে, কিন্তু নাইট্রোজেন ফার্টিলাইজার দিলেও লিফগুলো ইয়েলো হয়ে থাকে। এটা একটা ফিল্ড সিম্পটম। Numerous small rusty spot or patches on leaves which merge into blotch. এটা ডিজিটাল ক্ষেত্রে আমরা বলছি যে রাস্টি স্পট আর কোথাও পাওয়া যায় না। ওই যে ন্যারো ব্রাউন লিভ স্পট, ওটা হচ্ছে ইলংগেটেড, লম্বা লম্বা রাস্টি ব্রাউন স্পট পাওয়া যায়। আর এখানে হচ্ছে স্মল অথবা অনেকটা ছোট ছোট এটা রাস্টি ব্রাউন একটা স্পট পাওয়া যায়। এটা ইলংগেটেড না, ছোট ছোট, অনেকটা ইরেগুলার বা রাউন্ড শেপ হতে পারে। which merge into blotch, এবং এগুলো আস্তে আস্তে একটা আরেকটার সাথে মিশে একটু বড় বড় তোমার ব্লচ আকারে তোমার হচ্ছে রাস্টি ব্রাউন ব্লচ পাওয়া যায়। লিভস ব্লচ হ্যাভ এ মটল অ্যাপিয়ারেন্স। এখন বলা হচ্ছে যে এই যে রাস্টি ব্রাউন স্পট গুলো একটা আরেকটার সাথে যে ব্লচ হয়ে যায়, ঝলসে যায়, এগুলো আবার মটল অ্যাপিয়ারেন্স। মটল অ্যাপিয়ারেন্স মানে আমি আগে বলছিলাম যে বিক্ষিপ্ত ভাবে কোন একটা সিম্পটম ডেভেলপ করাকে বলা হয় মটল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, লিভ ব্লচ গুলো যে বিক্ষিপ্ত ভাবে লিভের মধ্যে থাকে। ইনফেক্টেড প্ল্যান্টস ফেল টু প্রোডিউস পেনিকল, এবং কোনো ধরনের পেনিকলই তারা প্রোডিউস করে না। এই জন্য এটা ইম্পর্টেন্ট, ডিজিজ হলে কোনো গ্রেন ফর্ম করে না। ক্লিয়ার? এর বেশি আর দরকার নেই। The use of resistant variety if available, use of insecticide in order to control the BPH population. তারপরে time of the তোমার হচ্ছে adjusting the time and synchrony of crop establishment and the plow under of infected stubbles are in general quite effective. The synchronization of the planting time, এটা যদি প্লান্ট হপারে কখন গ্রোথ পিরিয়ড, কখন তোমার হাই পিরিয়ড তাদের পপুলেশন বেশি থাকা, তার সেটা অ্যাভয়েড করার জন্য 7 দিন আগে পরে সয়িং করলে বা ট্রান্সপ্লান্ট করলে ডিজিজটা কম হয়। এছাড়া বলছে যে তোমার প্লাউটা ভালো করে তোমার স্টেবলস গুলোকে তোমার হচ্ছে ক্লিন করতে হবে অথবা মাটির ভিতরে গভীরে মিশিয়ে দিতে হবে। এটা জেনারেল প্র্যাকটিস, এগুলোতে তোমার ডিজিজটা কম হবে। উফরা ডিজিজ অফ রাইস, 3 ধরনের উপরে, এটা নেমিক ডিজিজ, রাইসের একটা নেমিক ডিজিজ। ক্লিয়ার? নেমাটোড ডিজিজকে বলা হয় নেমিক ডিজিজ। উফরা ডিজিজ ইম্পর্টেন্ট একটা ডিজিজ, আমাদের দেশে প্রায়ই হয়। এটা দুইটা ইম্পর্টেন্ট, 3টা নেমিক ডিজিজ আছে আমরা যেটা রাইসের ক্ষেত্রে আমাদের দেশে হয়। একটা হচ্ছে উফরা, রুট নট আর হোয়াইট টিপ। হোয়াইট টিপ মানে লিফের মাথা হোয়াইট হয়ে যায়। However, উফরা 3 ধরনের সিম্পটম ডেভেলপ করে। যখন সিডলিং স্টেজে উফরা সিম্পটম থাকে তখন উফরা 1 বলে। থোর মানে পেরিকেলিজেশন হচ্ছে সেই স্টেজে যদি ইনফেকশন হয় তাকে সেটাকে বলা হয় থোর উফরা বা তোমার হচ্ছে উফরা 2। আবার গ্রেন ম্যাচুরিং স্টেজে যদি উফরা হয় সেটাকে বলা হয় পাক্কা উফরা বা রাইপ উফরা বা উফরা 3। ডিটাইলেন্টাস অ্যাঙ্গাস্টাস নামক নেমাটোড দ্বারা হয়। সিডলিং উফরার ক্ষেত্রে কি সিম্পটম দেখা যায়? Affected seedlings or plants show whitish discoloration. যদি মনে না থাকে, affected seedlings or plants show chlorotic symptom, এটাও দিলে হবে। chlorotic যেহেতু ক্লোরোসিস আছে, chlorosis symptom অথবা whitish discoloration at the early stage of the infection. সিডলিং এর আর্লি স্টেজ ইনফেকশনে সিডলিং গুলো একটু ক্লোরোটিক সিম্পটম ডেভেলপ করে, ইউলিশ হয়ে যায়, লাইট ইউলিশ হয়ে যায়, লাইট গ্রিনিশ হয়ে যায় অথবা হোয়াইটিশ হয়ে যায় লিফ গুলো, অথবা লাইট ইয়েলো কালার সিম্পটম ডেভেলপ করে অন ইনফেক্টেড লিফে। তারপরে এই যে ক্লোরোটিক সিম্পটমটা থাকে বা হোয়াইটিশ সিম্পটম গুলো লিফে ডেভেলপ করে, লাইট ইয়েলো কালার স্পট ডেভেলপ করে, এইগুলো আসলে স্প্ল্যাশ প্যাটার্ন বলছে, স্প্ল্যাশ প্যাটার্ন ক্লোরোটিক সিম্পটম অ্যাপিয়ার অন দি লিফ। এই যে ক্লোরোটিক সিম্পটম, এটা স্প্ল্যাশ প্যাটার্ন বা মটল অ্যাপিয়ারেন্স। স্প্ল্যাশ প্যাটার্ন আর মটল অ্যাপিয়ারেন্স একই রকম। মানে স্প্ল্যাশ প্যাটার্নটা হচ্ছে যে তুমি একটু রং নিয়ে যদি দেওয়ালে দিয়ে দাও, যেটা বিক্ষিপ্ত ভাবে যে সিম্পটমটা ডেভেলপ করে, রংগুলি যে পড়ে দেয়ালে,
সেই ধরনের সিমটম সেই একইভাবে হচ্ছে স্প্ল্যাশ প্লাটন ক্লোরোটিক সিমটম অ্যাপিয়ার অন দ্য লিফ। অর্থাৎ লিফের মধ্যে তোমার এই ইউলিশ যে ক্লোরোটিক সিমটম অথবা তোমার যে ক্লোরোফিল ড্যামেজ হওয়ার ফলে যে লিফগুলো ইউলিশ হয়ে গেছে, এই ইউলিশ সিমটম গুলো লিফের উপর বিক্ষিপ্তভাবে ডেভেলপ করে। আবার ইনফেক্টেড প্লান্টস আর স্ট্যান্ডার্ড অ্যান্ড হ্যাভ ডিফর্ম অ্যান্ড টুইস্টেড লিফ। ইনফেক্টেড প্লান্টটা ইন্টারলি টুইস্টেড হয়ে যায় এবং লিফ গুলো হচ্ছে ডিফর্ম হয়ে যায় এবং টুইস্টেড হয়ে যায়। নর্মাল শেপটাকে নষ্ট হয়ে যায় এবং শেপটা নষ্ট হয়ে যায়, তোমার লিফ গুলো পেঁচে পেঁচে টুইস্টেড হয়ে যায়। ঠিক আছে, এটা সিডলিং সিমটম। থোর সিমটমটা এখানে ইম্পর্টেন্ট অনেকটাতেই, বিশেষ করে থোর অবস্থা যদি ডিজিজটা হয় তাহলে তোমার ইল লসটা অনেক বেশি হয়। Started from tillering stage, started from tillering stage. Tillering stage থেকে তোমার এই থোর উপসাটা হয়। The ear remain within the sheath, swells up but fails to emerge. অর্থাৎ tillering stage থেকে এটা ডিজিজ ইনফেকশন শুরু হয় এবং পেনিকেলটা যদি এখানে ইমার্জ হয় না, কারণ যে ইয়ার বা পেনিকেলটা যে ফ্ল্যাগ লিভ আছে, ফ্ল্যাগ লিভটা পেনিকেলটাকে তোমার কি করে এনসার্কেল করে ফেলে, এটা ঢেকে ফেলে এবং পেনিকেলটা তোমার সোয়েলস আপ ভিতরে ওই ফ্ল্যাগ লিভের ভিতরেই তোমার এটা সোয়েলস আপ পেঁচাতে থাকে এবং পেনিকেলটা বাইরে ইমার্জ হয় না। এই জন্য বলছে দি ইয়ার রিমেন উইদিন দি শীট। শীট মানে হচ্ছে ফ্ল্যাগ লিভ শীটে, ফ্ল্যাগ লিভ শীটের মধ্যে পেনিকেলটা থেকে যায় এবং ভিতরে সেটা সোয়েলস আপ হয়, পেঁচায়, কিন্তু ফেল টু ইমার্জ হয়, বাইরে আসে না। আলটিমেটলি দি শীট এনক্লোজ দি সোল এন্ড ইয়ার বিকাম স্পিন্ডল শেপ। অর্থাৎ যে ফ্ল্যাগ লিভটা থাকে, এই ফ্ল্যাগ টিপটা মোস্ট অফ দি কেসেস সম্পূর্ণ পেনিকেলটাকে তোমার ইয়ারটাকে তোমার এনক্লোজ করে ফেলে এবং এটা হচ্ছে দেখতে একটা স্পিন্ডল শেপ অথবা বোতল শেপ থাকে। এই যে স্পিন্ডল শেপ মানে কি, দুই পাশে একটু সরু হবে, মাঝখানে একটু মোটা হবে, সেটাকে বলে স্পিন্ডল শেপ, আই শেপ আমরা যেন ব্লাস্টে বলছি। এই জন্য বলছে যে আলটিমেটলি দি শিপ এনক্লোজ মানে ফ্ল্যাগ লিভটা এনক্লোজ দিচ্ছে, কারণ আমার পেনিকেলের সাথে কি থাকে, ফ্ল্যাগ লিভ থাকে, সেই ফ্ল্যাগ লিভটাই পেনিকেলটাকে এনসার্কেল করে ফেলে এবং সেই পেনিকেলটা ভিতরের দিকে সোয়েলস আপ হয়, ফুলে যায়, কিন্তু ইমার্জ হয় না এবং এতে করে একটা শেপ ডেভেলপ করে, এটাকে বলা হয় স্পিন্ডল শেপ। যেহেতু পেনিকেলটা বাইরে বের হয় না, তোমার হচ্ছে পেনিকেলটা যেহেতু সানলাইট পাচ্ছে না, সে পেনিকেলটা কোনো গ্রেন ফর্ম করতে পারে। The penicles by this time becomes twisted and fails to produce grain or produce sterile grain. যেহেতু পেনিকেলটা ভিতরে সোয়েলস আপ হয়, টুইস্টেড হয়, পেঁচাতে থাকে, কিন্তু ইমার্জ হতে পারে না, fails to produce, যেহেতু ইমার্জ হয় না, বের হয় না, এই জন্য fails to produce grain or produce sterile grain. অর্থাৎ পুরো গ্রেন ফর্ম করে না, যদি গ্রেন থাকে সেগুলো চ্যাপি গ্রেন হয় অথবা তোমার হচ্ছে স্টেরাইল গ্রেন হয়, কোনো গ্রেন থাকে না, চ্যাপি গ্রেন বা তোমার যে ইয়া হয়। এবং এই ডিজিজটা সিভিয়ার কেসে 100% পর্যন্ত গ্রেন লস হয়। পাক্কা উফরা, এটা হচ্ছে যে আমরা যেটা বলি পেনিকেল তোমার গ্রেন ফর্ম হওয়ার পর যখন ম্যাচুরিং স্টেজে হয়, তোমার গ্রেন গুলো যখন ম্যাচুর, তখন যদি এই নেমাটোড ইনফেকশন হয় তখন তাকে বলা পাক্কা উফরা। স্টার্টেড আফটার ইমার্জেন্স অফ দি পেনিকেল ইমার্জেন্স হওয়ার পর গ্রেন ফিলিং স্টেজে তোমার এটা হয়। মেজরিটি অফ দ্য পেনিকেলস গ্রেনস আর আনফিল্ড অর পেনিকেলস প্রোডিউস হাফ ফিল্ড গ্রেন। এটাতে গুলো হচ্ছে যে এই জিনিসটা যদি নেমাটোড উপস্থিত থাকে তাহলে গ্রেন গুলো হাফ ফিল্ড হয় অথবা গ্রেন গুলো যে তোমার হচ্ছে প্রোডিউস হয় সেগুলো পোর কোয়ালিটি গ্রেন হয়। Favorable condition, high humidity during the growing stages favor the development of nematode and infection is favored by 28 to 30 degree. High humidity লাগবে এবং 28 থেকে 30 degree Celsius favorable for the nematode infection in the host. উফরা ডিজিজটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? কালচার প্র্যাকটিস গুলো হচ্ছে crop pesticides should be burned after harvesting. Land should be exposed to sunlight by deep plowing for 15 to 20 days. একটা হচ্ছে ক্রপ রেসিডিউ গুলো বার্ন করে ফেলতে হবে, কারণ যাতে কোনো নেমাটোড লার্ভা, নেমাটোড এগ এগুলো না থাকে। তারপর ল্যান্ডটাকে বলছি যে ডিপ প্লাইং করে ল্যাম্পটাকে নিচে মাটিটাকে উপরে উঠে দেবে, উপরে মাটিতে নিচে থাকবে, কারণ হচ্ছে নেমাটোড গুলো তোমার 6 ইঞ্চি পর্যন্ত নেমাটোডের লার্ভা নেমাটোড থাকতে পারে। এই জন্য হচ্ছে যে মাটিটাকে প্লাউ করে উপরে উঠে দিলে স্কর্চিং লাইট, সূর্যের যে স্কর্চিং লাইট প্রখর রোদে শুকালে তখন নেমাটোড লার্ভা এগ এগুলো ডেস্ট্রয় হয়ে যাবে ন্যাচারালি। Crop rotation should be followed by non-gramineous crop. যদি নন হোস্ট ক্রপ দ্বারা crop rotation করা যায় তাহলে হোস্টের অভাবে নেমাটোড গুলো পরে ডিসএবল হবে, অথবা পপুলেশন কমে যাবে। Seedling should be raised in the disease free seedbed, কারণ এটা সিডলিং থেকে এই সিম্পটম গুলো দেখা যায়। এই জন্য ডিজিজ ফ্রি সিডলিং তোমার রেজ করার জন্য তোমার সিডবেডে যাতে কোনো নেমাটোড ইনফেস্টেশন না থাকে সেটাকে এনশিওর করতে হবে। আর কেমিক্যাল ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই কার্বোফুরান at the rate of 20 kg per hectare as soon as the symptom appear in the field.
ফিল্ডে যদি দেখা যায় তাহলে পার হেক্টর 20 কেজি করে তোমার কার্বোফুরান এই কেমিক্যালটা দিলে ডিজিজটা কমানো যাবে। আর ইউজ অফ রেজিস্ট্যান্ট আর টলারেন্ট ভ্যারাইটি অ্যাজ এ পার্ট অফ তোমার হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। স্যার তাহলে উফরা ডিজিজ বললে এই তিনটা অংশই আলোচনা করতে হ্যাঁ, হবে? এটাই আলোচনা করতে হবে, তবে অনেক সময় থোরুফরা স্পেসিফিক বলা যায়, আর আদারওয়াইজ তোমার যদি উফরা ডিজ বলে সিডলিং উফরা, থোরুফরা, পাকা উফরা তিনটাই লিখে দিতে হবে অল্প অল্প করে, কোনটা মেইন বৈশিষ্ট্য এই জন্য করতে হবে। আগের কোশ্চেন গুলো দেখবো কি ধরনের তোমার সিম্পটম আসে, অনেক সময় টিকা আসে উফরা। কোনো কোশ্চেন আছে? স্যার আপনার কয়টা ক্লাস লাগবে? কেন বিরক্ত লাগতেছে? না স্যার, কতটুকু বাকি আছে সেটা জানার জন্য। আমি আগামীকালকে লাস্ট ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, 5টা ক্লাস Yes. তো, আজকে 4 নম্বর ক্লাস, আগামীকাল 5 নম্বর ক্লাস নেব, কালকে শেষ, পরে অন্য টিচার আসবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমার হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট, একটা অ্যাসাইনমেন্ট মনে রাখো, কালকে আমাদেরকে যে কোনো মানে তোমরা নিজেরা সবাই করবা, যে কোনো একজন দুইজন আমার সাথে একটু ডিসকাস করবা, একটু শেয়ার করো। ঠিক আছে, কালকে লাস্ট ক্লাস, কালকে 11টা ক্লাস না? কালকে কি ক্লাস হবে? গভর্নমেন্ট হলিডে কালকে। হ্যালো, স্যার হওয়ার তো কথা না। না গভর্নমেন্ট হলিডে কালকে, যেহেতু কালকে ক্লাস হবে না, এটা বৃহস্পতিবার 9টা। হ্যাঁ, ব্যাকটেরিয়াল পেনিক্যাল Yes. ব্লাইট, এটা মনে রাখবো, বৃহস্পতিবার 9টা ইনশাআল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স দিচ্ছে সবাই? জি Yes, স্যার। sir. থ্যাংক ইউ।